Is Bhutan the happiest country in the world? Let's find out. তো আমরা ভুটানে যে ট্রিপটা সেট করি সেটা আমাদের হঠাৎ করে সেট হয়, আর হঠাৎ করে সেট হওয়ার ফলে আমরা অবশ্যই ফ্লাইট বুক করতে পারি না, কারণ ফ্লাইটের কোনো টিকিটই অ্যাভেলেবেল ছিল না। তো ফ্লাইটে না যাওয়ার ফলে আমাদের কাছে একটাই অপশন পড়ে থাকে, সেটা হচ্ছে ট্রেন, এবং ট্রেনে করেই আমরা পুরো প্ল্যানটাকে সেট করি। ট্রেনে করে যেতে গিয়ে আমরা কোথায় নেমেছিলাম, কোন স্টেশনে নেমেছি, কিভাবে গিয়েছি, এবং ভুটানে যাওয়ার পরে আমাদের কিভাবে কি পুরো ঘোরাটা আমরা কিভাবে সেট করেছিলাম, পুরো ডিটেলস আমি আমার এই পুরো ভিডিওটাতে শেয়ার করব। সবাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন, কারণ তো আপনারাও যদি কোনো রকম প্ল্যান করেন যাওয়ার জন্য ভুটানে, যেটা খুবই সুন্দর একটা কান্ট্রি, তো আমার এই ভিডিওটা আশা করি সবাইকে অনেক অনেক হেল্প করবে। তো প্রথমেই বলি যে ট্রেনে করে যেতে গেলে আপনাদের অনেকটা সাশ্রয় তো হবেই, এবং অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে, যেটা হয়তো আপনারা যদি ফ্লাইটে যান সেটা কোনো দিনই হবে না। তো ট্রেনে করে যেতে গেলে যে কথাগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে কোন স্টেশনে নামতে হবে। প্রথমে আপনার যে স্টেশনে নামতে হবে সেটা বলি, হয় ফালাকাটা নয় হাসিমারা, এই দুটোর মধ্যে যে কোনো একটা স্টেশনে নামতে হবে, কারণ এই দুটোই হচ্ছে জায়গাঁওয়ের সব থেকে নিয়ারেস্ট স্টেশন। জায়গাঁও হচ্ছে কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের লাস্ট ভিলেজ, যেটা পরেই ভুটান স্টার্ট হচ্ছে। তো ফালাকাটায় আমরা নেমেছি, কারণ আমরা হাসিমারাতে নামতে পারিনি। হাসিমারাতে ফ্লাড হচ্ছিল, ফ্লাড হওয়ার ফলে আমরা হাসিমারাতে নামতে পারিনি, আমরা ফালাকাটাতে নেমেছিলাম। এবং ফালাকাটাতে আমাদের কার বলা ছিল, কারের নাম্বারও যদি আপনাদের দরকার পড়ে আমি ডিটেলসে দিয়ে দেবো। তারপর সেখান থেকে আমরা এই যে জায়গাও, যে জায়গাটাতে আমরা পৌঁছাই, এইটা হচ্ছে কি ভুটানে যাওয়ার মেইন এন্ট্রান্স, যেখান থেকে গাড়ি ঢোকে, এবং তারপরে এই যে যেখানটা দেখাচ্ছে এখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে। এই যে আমাদের গাইড দাঁড়িয়ে আছে এবং আমার হাজব্যান্ড আছে, আমরা দুজন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে ইমিগ্রেশন অফিসে পৌঁছাই, এবং ইমিগ্রেশন অফিস থেকে তারপর আমরা ভুটানে এন্ট্রি নিই। ইমিগ্রেশন অফিসে কী কী ডকুমেন্টস আমাদের লাগবে, আমাদের ইমিগ্রেশন অফিসে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে ভোটার আইডি। ইন্ডিয়ানসদের জন্য ভোটার আইডি এনাফ, আর কিছু আমাদের লাগে না। শুধু ভোটার আইডি যদি থাকে তাহলেই ওরা পারমিট করে দেয়। আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট চার্জেস, যেটা ভুটান গভর্নমেন্ট প্রত্যেকটা ফরেনার্সের কাছ থেকে নেয়। তো যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট চার্জেস, সেটা পার নাইট হিসাবে ওরা চার্জ করে, পার ডে হিসাবে নয়। তো আপনি ওখানে যতগুলো নাইট থাকবেন সেই হিসাবে ওরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট চার্জেস নেবে, যেটা হচ্ছে 1200 টাকা পার নাইট পার পারসন। তো আপনি এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট চার্জেসটা দেবেন, এটা কিন্তু ভুটানে ঢোকার আগেই আপনাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট চার্জেস নিয়ে নেওয়া হবে। আপনি কতদিন কি থাকবেন ওখানে বলে দিতে হবে। প্লাস আপনাকে যে জিনিসগুলোকে সাথে রাখতে হবে সেটা হচ্ছে কি ড্রাইভার, মানে যে কারে করে আপনি 24 ঘন্টা ওখানে ঘুরবেন, এবং যে গাইড আপনার সাথে 24 ঘন্টা থাকবে। এগুলো ম্যান্ডেটারি, এগুলো ভুটানিজ গভর্নমেন্ট পুরোপুরি ম্যান্ডেটারি করে দিয়েছে। আগে হয়তো ছিল না, বাট এখন ট্যুরিস্টদের প্রত্যেকের কাছে একটা গাইড এবং একটা গাড়ি ম্যান্ডেটারি। এবং চার্জেসগুলো আমি সব কিছু ডিটেলস আমি এই ভিডিওর নিচে পুরোপুরি ক্যাপশনে দিয়ে দেবো। আর কারোর যদি এক্সট্রা কোনো কিছু জানার প্রয়োজন পড়ে তাহলে আপনারা আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন, আমি সেগুলো বলে দেবো। আর একটা কথা বলে রাখি যে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা ছিল কিন্তু এটা 5 স্টার হোটেল, আর এটা হচ্ছে হোটেলের বাইরেকার ভিউ। তো হোটেলের 5 স্টার হওয়ার কারণে এবং থিম্পুতে থাকার কারণে, এবং থিম্পুর একটু কস্টলি, এবং থিম্পুতে হোটেল একটু কস্টলি হওয়ার কারণে আমাদের এই চার্জটা একটু বেশি পড়েছে। কিন্তু থিম্পু ছাড়া যদি আপনি অন্য জায়গায় কোথাও থাকতে চান, ভুটানের আরও অনেক শহর আছে, সেখানে থাকলে কিন্তু হয়তো হতে পারে যে আপনার চার্জেসটা তুলনামূলকভাবে একটু কম পড়বে। তো যেই হোটেলে আমরা ছিলাম সেই হোটেলে তা 5 স্টার হওয়ার কারণে আমাদের স্টেটা খুবই প্লেজেন্ট ছিল, এবং হোটেলের মালিক যিনি ছিলেন তিনি আমাকে অনেকটাই পুরো প্ল্যানটা সেট করতে অনেক হেল্প করেছে। তো আমি তার নাম্বারটাও এখানে ডিটেলসে দিয়ে দেবো। আপনারা যদি কেউ মনে করেন যে ওখানে আপনারা স্টে করতে চাইছেন, বা আমাদের প্রাইভেট স্যুট ছিল, দিয়েছি আমি, আপনারা দেখতে পেয়েছেন কিছুক্ষণ আগেই ভিডিওতে দেখা গেছে যে আমরা যে রুমটাতে ছিলাম, এটা একটা
প্রাইভেট স্যুট ছিল। তো প্লাস আমাদের এটা হানিমুন ট্রিপ ছিল বলে ওরা সুন্দর করে হানিমুন ট্রিপটাকে সাজিয়েছিল। তো পুরো রুমটাকে এতভাবে সুন্দরভাবে সাজিয়েছিল যে আমরা ভীষণ আপ্লুত হয়েছিলাম। আর অনেকটা জার্নি করেছিলাম। আমাদের মোটামুটি জায়গাও থেকে যখন আমরা ফুডসোলিংয়ে ঢুকি তো তখন 3:30 বেজে গিয়েছিল। তো 3:30 বাজার পরে ফুডসোলিং থেকে আমরা কার, যেটা আমাদের যে ড্রাইভার ছিল সে কারে করে আমাদের পুরোপুরি থিম্পু অবধি পৌঁছাতে প্রায় 8 ঘন্টা মতো সময় লেগেছে, 7-8 ঘন্টা টাইম লেগেছে। তো ফুডসোলিং থেকে থিম্পু অনেকটা ডিস্টেন্স। অনেকে কি করে যে একটা রাত ফুডসোলিংয়ে স্টে করে যায়। তো সে সকালবেলা তারা চেষ্টা করে যে সকালবেলা তারা থিম্পু যাবে। তো আমরা সেটা করিনি। আমরা একই দিনে যেদিন আমরা ফালাকাটাতে নামি সেদিন আমরা জায়গাও যাই এবং জায়গাও থেকে আমরা ফুডসোলিংয়ে এন্ট্রি করি বাই ইমিগ্রেশন অফিস, এবং তারপরে আমরা সেখান থেকে বিকালবেলা স্টার্ট করার ফলে আমাদের রাত হয় এবং রাতে থিম্পুতে যাই। কিন্তু থিম্পুতে যাওয়ার পরে আমাদের কোনো সমস্যা হয় না, কারণ ভুটানিজ গভর্নমেন্ট এতটাই এফিশিয়েন্ট এবং এত সুন্দর ওখানকার আতিথেয়তা যে কেউ না গেলে তার পক্ষে মানে তাকে বোঝানোটা সত্যি সম্ভব নয়। কারণ ওখানকার মানুষজন এত ভালো এবং তারা এতটাই ওয়েলকামিং যে আমাদের মনেই হয়নি যে আমরা একটা আলাদা কান্ট্রিতে এসেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে ওখানটা এতটা পরিষ্কার, মানে আমরা ইন্ডিয়াতে আছি, ইন্ডিয়ানস হয়ে মাঝে মাঝে মনে হয় যে আমি এই কথাগুলো হয়তো বলাটা ঠিক হবে না, তবুও বলছি। কিন্তু আমাদের ইন্ডিয়া এখন হয়তো মানে ক্লিননেসের দিক থেকে অনেকটাই পিছিয়ে, সেখানে ভুটানটা এত পাশে হয়ে ছোট কান্ট্রি হতে পারে কিন্তু এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আবহাওয়া এবং পিসফুল, মানুষজন এত ভালো। তো তুলনাটা আসলে কোনো জায়গায় নেই। আর আবহাওয়া নিয়ে কি আর বলবো, যা আপনারা সকলে একবার ঘুরে আসুন, বলবো খুবই ভালো লাগবে। অসাধারণ আবহাওয়া পেয়েছি, কোনো রকমের বৃষ্টি পাইনি। আমরা গিয়েছিলাম হচ্ছে গিয়ে সেপ্টেম্বরের দিকে। তো সেপ্টেম্বরটা হচ্ছে গিয়ে সব থেকে ট্যুরিস্ট ফ্রেন্ডলি একটা টাইমিং, কারণ সবাই চায় সেপ্টেম্বরেই ভুটান ভিজিট করতে, কারণ সেপ্টেম্বরে ভুটানিজদের যেটা মেইন ফেস্টিভ্যাল সেটা হয়ে থাকে। সেপ্টেম্বরের 1st and 2nd উইক মিলিয়ে এই ভুটানের মেইন ফেস্টিভ্যাল যেটা হয়ে থাকে। এবং এই ফেস্টিভ্যালে ভুটানিজরা, আমরা যেমন দুর্গাপুজো সেলিব্রেট করি, ভুটানিজরাও তাদের মেইন ফেস্টিভ্যাল সেইভাবেই সেলিব্রেট করে। বিভিন্ন রকমের কালচারাল যে মুখোশগুলো হয় সেরকম পরে, এবং তাদের নিজস্ব কিছু ড্রেসেস আছে সেগুলো পরে। তো আপনারা যদি আসেন আপনারা সেগুলো দেখতে পাবেন। এবং এখন যে টেম্পলটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে কি ভুটানিজদের অন্যতম একটা ফেমাস টেম্পল। এটাকে বেসিক্যালি ফার্টিলিটি টেম্পল বলা হয়। এইখানে পুরো ওয়ার্ল্ড থেকে বিভিন্ন রকমের বয়সের কাপলসরা আসে, তারা হয়তো বাচ্চা নিতে যাতে সমস্যা হচ্ছে। তো তাদের মধ্যে এটা একটা অদ্ভুত বিশ্বাস যে এখানে যদি আমরা আসি আমাদেরকে কখনো ফেরাবে না। এবং তার একটা ইনফরমেশন বুকও আছে এখানে, যেটা আমরা দেখেছি। সেখানে সবারই পজিটিভ রিভিউ আছে যে যারা কনসিভ করেছে। তো এই জায়গাটা ভীষণ পপুলার এবং পেছনে দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকমের ফরেনার্সরা এসেছে। আমার কিছু ফরেনার্সদের সাথে কথাও হয়েছে। তো তাদের মধ্যে দেখলাম ভীষণ একটা বিশ্বাস আছে যে এখানে আসা মানে আমাদের অবশ্যই একটা পজিটিভ কিছু নিয়েই আমরা ফিরবো। তারপরে আমরা যেটা যাই এটা হচ্ছে গিয়ে একটা পুনাখা ডেজং। পুনাখা নামক একটি শহরের মধ্যে এটা অবস্থিত এবং এটা হচ্ছে গিয়ে রাজার একটা অফিস বা সংগ্রহশালা বলা যেতে পারে। এখানে ভুটানের রাজা বিভিন্ন রকমের মিটিং করতে আসে। এটা ভীষণ কালচার ওয়াইজ ভীষণ রিচ একটা প্লেসেস। এই যে এখানে যে ডিজাইনসগুলো দেখা যাচ্ছে এগুলো এতটাই ইন্ট্রিকেট যে সামনে থেকে না দেখলে এটা বোঝানো সম্ভব না। তো যারা আপনারা আসবেন তারা অবশ্যই এই জায়গাটাকে ভিজিট করার চেষ্টা করবেন। আরেকটা কথা হচ্ছে গিয়ে ভুটানে আমরা যে 3টে জায়গা মেনলি ভিজিট করেছি সেটা হচ্ছে গিয়ে পুনাখা, ফুডসোলিং, পারো অ্যান্ড থিম্পু। তো 4টে জায়গা আমরা কভার করতে পেরেছি। আমাদের টোটাল স্টে ছিল হচ্ছে গিয়ে 5 nights and 6 days। তার বেশি আমাদের পক্ষে
পসিবল হয়নি পুরোটাকে কভার করা। তো যদি পুরো ভুটানকে কভার করতে হয় তাহলে আমাদেরকে হয়তো আরেকবার যেতে হতে পারে, মানে টোটাল ভুটান কভার করতে অ্যাটলিস্ট 12 থেকে 14 দিন সময় লাগবে। তো আপনারা যদি চান যে আপনারা পুরো ভুটানটা একবারেতেই বা একটা ট্যুরেই কমপ্লিট করতে চান, তো আপনারা সেই হিসাবে কিন্তু পুরো প্ল্যানটা করবেন। আরেকটা কথা বলি যে ভুটান কিন্তু ভীষণ ভার্সেটাইল, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের ওয়েদার আপনারা পাবেন। থিম্পু যেমন তুলনামূলকভাবে একটু ঠান্ডা জায়গা, পারো আবার একটু কম ঠান্ডার দিকে, পুনাখা একটু গরম। তো এই রকম বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের আবহাওয়া আপনারা এখানে পেয়ে থাকবেন। এখানে বিভিন্ন রকমের আপনি ফলও দেখতে পাবেন, এখানে কফি চাষ হয়, এখানে আবার আপেলও হয়, আবার এখানে সূর্যমুখী ফুলও ফোটে, আবার আমি তো ক্যাকটাসও দেখেছি। তো ভীষণ ভার্সেটাইল। এবং এখানে যদি আসেন যেটা ট্রাই করবেন সেটা হচ্ছে অ্যাপেলস। এখানকার থিম্পু, স্পেশালি থিম্পু শহরের অ্যাপেলস। আমরা দুটো জায়গায় অ্যাপেল খেয়েছি, একটা হচ্ছে থিম্পুতে আর একটা হচ্ছে পারোতে। কিন্তু পারোর থেকে থিম্পুর অ্যাপেল ভীষণ সুস্বাদু, এবং গ্রিন অ্যাপেল স্পেশালি নর্মাল অ্যাপেলের থেকে একবার খেলে আমি মানে বলতে পারি যে আপনারা কোনো দিনও এটা ভুলবেন না। আর একটা কথা বলি যে আমরা কিন্তু কোনো রকম এজেন্সি ছাড়াই আমরা এখানে এসেছিলাম। তো সেই জন্য আমরা কিন্তু যে টিকিটসের কস্টিংটা সেটা আমরা মাথায় রাখতে পারিনি, এবং আমরা বুঝতে পারিনি যে এখানকার টিকিটের কস্টিং এতটা বেশি হতে পারে। তো এটা আপনারা মাথায় রাখবেন সকলে যে এখানে 500 থেকে 2000 অবধি পার পার্সন টিকিটের চার্জেস কিন্তু হয়। তো যেহেতু আমরা অ্যাজ আ ফরেনার ওখানে ঢুকছি, তো সেই হিসাবে এখানকার কিন্তু চার্জেসগুলো একটু হাই। তো আপনারা যখন প্ল্যান করবেন বাজেটের ক্ষেত্রে এটা কিন্তু মাথায় রাখবেন। যেমন এই যে পুনাখা ডেজং, এখানে আমরা যখন ভিজিট করেছি, এখানে ঢুকতে আমাদের বোধহয় পার পার্সন 1500 টাকা করে পড়েছে। কিন্তু হ্যাঁ, জায়গাটা এতটাই সুন্দর যে পুরো জায়গাটা দেখার পরে আমাদের সেটা খুব একটা চার্জেস মানে সেরকমভাবে গায়ে লাগেনি। এবং পুনাখা ডেজংয়ের বাইরে যে রিভারটা বইছে, এই রিভারটাও যথেষ্ট সুন্দর, এবং আবহাওয়াতেও আমরা খুব সুন্দর আবহাওয়া পেয়েছি। এটা আমি আগেই বলেছি যে আমরা এত সুন্দর আবহাওয়া পেয়েছি, এটা আমরা এক্সপেক্ট করিনি যে এত সুন্দর একটা আবহাওয়া হবে। আর এই যে আমাদের গাইড সামনে দেখতে পাচ্ছেন। আর একটা কথা, ভুটানের খাবার, এটা তো আমি বলিনি। এই যে ভুটানে আমরা চিকেন ফ্রাইড রাইস ট্রাই করি, তো বলবো যে আপনারা যদি টেস্ট ওয়াইজ একবার এক্সপেরিমেন্ট করতে চান তো করতে পারেন, বাট না করাই ভালো, বিকজ আমাদের খুব একটা ভালো লাগেনি। ওরা নিজেদের মতো ট্রাই করেছে বাট করেনি। আরেকটা হচ্ছে এই যে খাবারটা গ্রেভি টাইপের দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে কি এমা ডাটসি, যেটা হচ্ছে গিয়ে আমাদের ভুটানের মেন ফুড, মানে এদের এটা একটা স্পেশালিটি। তো এটা অবশ্যই ট্রাই করবেন। আর এরা কিন্তু খুব স্পাইসি খায়, প্রথমেই বলে দিচ্ছি, এরা কিন্তু ভীষণ স্পাইসি খাবার পছন্দ করে। সব কিছুতেই এরা কিন্তু মাখন আর চিজ ইউজ করে। এখানে আমি চা ট্রাই করেছিলাম, চায়েও এরা চিজ ইউজ করেছে। তো যাদের একটু ডেয়ারিতে সমস্যা আছে তারা কিন্তু একটু ভেবেচিন্তে ট্রাই করবেন। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো আশা করি সবাই এখানে অনেক ইনফরমেশান পেয়েছেন। এরপরেও যদি কারোর কোনো ইনফরমেশান এক্সট্রা করে লাগে তাহলে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। এই যে আমার পেছনে যে মেয়েটি ঘুরছে, এই কিন্তু সেই কাপলসের মধ্যে একজন যে কনসিভ করার জন্য যে রিচুয়ালসটা আছে সেটা ফুলফিল করছে। তো এইটা হচ্ছে কি মেন রিচুয়াল যেটা ওখানে ফুলফিল করতে হয় টু কনসিভ অর টু গেট আ বেবি। তো আপনারা যদি কেউ এরকম থেকে থাকেন যার প্রবলেম হচ্ছে কনসিভ করাতে, তো আপনারা ভুটানে গিয়ে এই টেম্পলটা ভিজিট করতে পারেন। তো সবাইকে বলবো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করে দেবেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।